ওকে, আজকে হচ্ছে মূলের ধারণা ও রাসায়নিক গণনার সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা দেখছিলাম যে আমাদের যে এই সূত্রগুলো, মূল সংখ্যা n equals to w by m, n equals to n by na, এই সমীকরণগুলো কি করে ইউজ করা লাগে, এবং এটা যেহেতু n, এটাও n, তাই আমরা লিখতে পারি w by m equals to n by na। তাহলে এগুলো হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে এগুলো সমীকরণ কি করে ইউজ করতে হয় সেগুলো দেখছিলাম। আজকে কি পড়ব? ফার্স্টে এটার সাথে আমরা একটু পরিচিত হই, এসটিপি। এটা একটা শর্ট ফর্ম, এটা ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এস দ্য স্ট্যান্ডার্ড, টি দিয়ে টেম্পারেচার এবং পি দিয়ে প্রেসার। তো এটা ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার and pressure. Okay, standard temperature and pressure, এটা হচ্ছে ফুল ফর্ম। তো এখন এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, বাংলা বলা হয় এটাকে আদর্শ তাপমাত্রা এবং চাপ। তাহলে কোন তাপমাত্রাটা আদর্শ তাপমাত্রা এবং চাপ সেটা একটু জেনে নিই। বাংলা এটাকে বলা হয় আদর্শ তাপমাত্রা এবং চাপ। তো আমাদের বের করা লাগবে কোন তাপমাত্রাটাকে সায়েন্সে আদর্শ তাপমাত্রা ধরা হয়, কোন টেম্পারেচারটাকে। 0°C এবং 1 অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার এটা একটা চাপের একক, ফিজিক্সে পড়ে থাকবে, প্যাসকেল, নিউটন মিটার ইনভার্স 2, অ্যাটমসফিয়ার, এগুলো চাপের একক। তাহলে সায়েন্সে এই যে টেম্পারেচার 0°C টেম্পারেচার, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার, আদর্শ তাপমাত্রা। 1 অ্যাটমসফিয়ার যে চাপটা, এটাকে বলা হয় আদর্শ চাপ। এই টার্মটাকে আরো একভাবে বলা হয়, সেটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা এবং চাপ। এটা আরেকভাবে বলা হয় প্রমাণ তাপমাত্রা ও চাপ। পুরো সংক্ষেপে আমরা বলে থাকি এসটিপি। তাহলে কখনো যদি এসটিপি বলে, তার মানে এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এটা হচ্ছে 0°C তাপমাত্রার হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা, আর 1 যে অ্যাটমসফিয়ার, যে চাপের যে একক 1 অ্যাটমসফিয়ার, এটা বলে বায়ুমণ্ডলীয় চাপ, এটিএম, অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে এটা কেন পড়ানো হচ্ছে বা কিসের জন্য পড়ানো হচ্ছে, চলো আমরা দেখি। দেখো, একটা বিষয়, আচ্ছা একটা জিনিস আগে লিখে নিই, তারপর তোমাদেরকে বলতেছি। আগে খাতায় এই পয়েন্টটা সেট করো, তারপর বোঝাবো এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, এখান থেকে যে এই বিষয়গুলো কেন পড়ানো হচ্ছে। এসটিপিতে এক মোল এসটিপিতে এক মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এসটিপিতে এই যে এক মোল গ্যাসের আয়তন, এটা হচ্ছে 22.4 লিটার। এটা মানে কি? তার মানে কোনো একটা গ্যাস, শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য, কিন্তু কোনো একটা গ্যাস 0°C ও 1 অ্যাটমসফিয়ার চাপে, এক মোল গ্যাস যে আয়তনকে আমরা ভি দিয়ে লিখি, এই 0°C ও 1 অ্যাটমসফিয়ার চাপে এক মোল গ্যাস যে আয়তনটা দখল করবে, যে ভিটা দখল করবে, সেটা হচ্ছে 22.4 লিটার। 0°C এই তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপে এক মোল গ্যাস যে আয়তনটা দখল করবে, সেটা হচ্ছে 22.4 লিটার। ব্যাপারটা চলো একটু ডিটেলসে আসি। ধরো তুমি এই ছোট একটা পাত্রে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিচ্ছ, আবার অনেক বড় একটা পাত্রে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিচ্ছ। ধরো আমি নতুন একটা পেজে গিয়ে নিই, সবাই বুঝে নিও ব্যাপার কি পড়াচ্ছি। ধরো একটা ছোট একটা পাত্রে আমি 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি, 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আরেকটা হচ্ছে অনেক বড় পাত্র, এই বড় পাত্রে আমি 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি। দেখো, গ্যাসীয় পদার্থকে যে পাত্রের মধ্যে রাখবা, সে ওই পাত্রের আয়তন দখল করে।
তুমি যতটুকু পাত্রের মধ্যে রাখবা সেই পুরা পাত্রের সমস্ত পাত্রের আয়তনটা গ্যাসীয় পদার্থ দখল করে। এটা আমরা ছোট ক্লাস থেকে জানি। তাহলে এই 10 গ্রাম কার্বন অক্সাইড এইটুকু, এই ছোট পাত্রটা যতটুকু এইটুকু আয়তন দখল করবে। এই 10 গ্রাম কার্বন অক্সাইড এই বড় যে পাত্রটা, এই বড় পাত্রের সমস্ত পাত্রের অংশটা দখল করবে। তাহলে গ্যাসীয় পদার্থের তো নির্দিষ্ট আয়তন নাই, কিন্তু একটু আগে আমরা লিখলাম যে ভাই 0 ডিগ্রি সেলসিয়াস ও 1 atm চাপে গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এখানে তো একটা নির্দিষ্ট আয়তনের পরিমাণটা বলে দিল, কিন্তু আমরা তো বললাম গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নাই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আয়তন দখল করবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, এই পাত্রে যে আমি কার্বন ডাইঅক্সাইডটা রাখছি, এটা যে পুরাটা পাত্র দখল করছে 10 গ্রাম, এখানেও 10 গ্রাম পুরাটা পাত্র দখল করছে। কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটা এই পাত্রে যে চাপ দিবে, এই পাত্রে কি একই পরিমাণ চাপ দিবে, কম পরিমাণ চাপ দিবে? তাহলে তাপমাত্রা কি সেম হবে? তাপমাত্রার ডিফারেন্স হবে, গ্যাসের কণাগুলোর ধাক্কার সংখ্যাটা ডিফারেন্স হবে। তাহলে দেখো যে এখানে নির্দিষ্ট আয়তনটা কোথা থেকে আসছে, এবং এটা 1 মোল গ্যাসের জন্য। 1 মোল গ্যাসের জন্য একটা আবার বলি ব্যাপারটা, এখানে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে এই পুরাটা পাত্র দখল করছে, কিন্তু আবার 10 গ্রাম এই পুরাটা পাত্র দখল করছে। কিন্তু এখানে 10 গ্রাম যে পরিমাণ চাপ তৈরি করবে, এখানে 10 গ্রাম কি একই পরিমাণ চাপ তৈরি করবে? বেশি পরিমাণ চাপ তৈরি করবে, কারণ অল্প একটা জায়গার মধ্যে 10 গ্রাম কার্বন আছে, এটা বেশি একটা জায়গার মধ্যে, কিন্তু পুরাটা পাত্র দখল করছে। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রা আর একটা নির্দিষ্ট চাপে একটা গ্যাসীয় পদার্থ নির্দিষ্ট আয়তন দখল করে। গ্যাস যে কোনো আয়তন দখল করতে পারে, কিন্তু চাপ অথবা তাপমাত্রা যদি আমি ওই পাত্রে চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু ধরো চাপ আর গ্যাস যে কোনো আয়তন আমাদের দখল করতে পারে গ্যাসীয় পদার্থ, কিন্তু তাপমাত্রা আর চাপ সেম থাকবে না পাত্রগুলোর মধ্যে। তো আমি যদি একটা তাপমাত্রা আর প্রেসার ফিক্সড করে দিই, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রা আর একটা নির্দিষ্ট চাপে সে একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন দখল করবে। সে যে কোনো আয়তনই দখল করতে পারে, কিন্তু চাপ আর তাপমাত্রা ফিক্সড থাকবে না ওই পাত্রগুলোর মধ্যে। একটা নির্দিষ্ট তাপমাত্রা যদি আমি ফিক্সড রাখতে চাই, চাপ যদি ফিক্সড রাখতে চাই, তাহলে গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন দখল করবে ওই পরিমাণটা ফিক্সড। এই জন্য বলা হয়েছে এই দুইটাকে তো আমরা বললাম এসটিপি, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে গ্যাস একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন দখল করবে, সেই আয়তনটা হচ্ছে 22.4 লিটার। এই পরিমাণ আয়তন সে দখল করবে। ওকে ওকে ফাইন, বুঝতে পারছো? তাহলে আমরা এটা বলতে পারলাম যে এসটিপিতে সব সময় গ্যাস কি যে কোনো অবস্থায় 22.4 লিটার আয়তন দখল করবে না, এসটিপিতে শুধুমাত্র সে 22.4 লিটার আয়তন দখল করবে। কেন? আমি যেহেতু তাপমাত্রার চাপ ফিক্সড করে দিচ্ছি, এসটিপি মানে 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াট স্ফিয়ার, তার মানে আয়তনটাও ফিক্সড হবে। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন, তাপমাত্রা আর চাপ যদি আমি ফিক্সড করে দেই, আয়তনটা ফিক্সড হইব। আদারওয়াইজ সে যে কোনো আয়তনই দখল করতে পারে, কিন্তু তাপমাত্রা চাপ ফিক্সড থাকবে না। এক এক পাত্রে এক এক তাপমাত্রা চাপ তৈরি করবে। যখন আমি তাপমাত্রা চাপ ফিক্সড করে দিব, গ্যাসের আয়তনটাও একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন সে দখল করা লাগবে। এই জন্য এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 1 মোলের জন্য 22.4 লিটার। তো আমাকে বলল যে ভাই, যখন এই আয়তনের প্রশ্ন আসবে, এই চ্যাপ্টারে যে কোনো টাইমে আয়তনের প্রশ্ন আসবে, এসটিপি দিয়ে আসবে, কারণ আমরা এসটিপিতে হিসাব করতেছি এখন। এসটিপি হিসাব অনুযায়ী ডেটাটা জানি, যে তথ্যটা জানি এটা এসটিপিতে আমরা জানি। এই জন্য এসটিপি দিয়ে ম্যাথগুলো আসবে। কেমন আসবে আমি তোমাকে বলি। কোশ্চেন দিল আমাদের এসটিপিতে 5 মোল গ্যাসের আয়তন কত? এসটিপি কথাটা লেখা থাকবে, গ্যাসের আয়তনের সম্পর্কটা আসলে এসটিপি কথাটা লেখা থাকবে, কারণ এসটিপিতে গ্যাসের আয়তনের হিসাবটা আমরা জানি। এসটিপিতে 5 মোল গ্যাসের আয়তন কত? 5 মোল গ্যাসের আয়তন কত? এরকম একটা প্রশ্ন আসলো। এসটিপিতে 5 মোল, তো আমরা তো জানি এসটিপিতে লিখবো, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন, আমরা কি জানি এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন এটা সমান সমান 22.4 লিটার। তো আমাকে বলছে 5 মোল গ্যাসের আয়তন কত, সুতরাং 5 মোল গ্যাসের আয়তন 22.4 ইন্টু 5 এত লিটার, যা পাবো
এত লিটার। তো আমরা এই ম্যাথগুলো তো আমরা দেখছি ম্যাথগুলো সূত্র দিয়ে করে থাকি, ঐকিক নিয়ম দিয়ে করি না। এই ম্যাথগুলো আমরা সূত্রগুলো দিয়ে করবো। তাহলে চলো আমরা সবগুলো সূত্র দেখি। মূল সংখ্যা থেকে যদি আয়তন বের করতে চাই আমরা ওই ঐকিক নিয়ম থেকেই দেখতে পারি, সম্পর্কটা এরকম লিখতে পারি, n = v/22.4। এই পয়েন্টটা তো ফিক্সড। কোন সময় লিখতে পারবো? যদি প্রশ্নটা এসটিপি তে থাকে, আয়তনের কথা। আয়তনের কথা আসলে এসটিপি কথাটা অটোমেটিক্যালি আসবে, কারণ এসটিপি তে আয়তন কতটুকু দখল করে সেই মানটা ফিক্সড মান, এটা আমরা জানি 22.4 লিটার এক মল গ্যাস। তো আমরা দেখো যে টোটাল যে সমীকরণগুলো পড়লাম, n = w/m, n = n/na। এখন নতুন একটা সূত্র পড়লাম যেটা এসটিপি এর ক্ষেত্রে প্রযোজ্য, n = v/22.4। তো কোন ক্ষেত্রে কোন সূত্র ইউজ করবা এটা লাস্ট ক্লাসে আমি বলে দিয়েছি কিভাবে তুমি চিন্তা করবে। তো এবার সমীকরণ তৈরি করার ক্ষেত্রে যখনই আয়তনের কথা বলবে v/22.4 লিখে ফেলবো। কেমন ব্যাপারটা? চলো আরো একটা ম্যাথ করে আমরা এবার সূত্রগুলো দিয়ে ম্যাথগুলো করব। ধরো এরকম একটা ম্যাথ দিল আমাকে এসটিপিতে 50 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর আয়তন কত? আয়তন কত? তোমাকে এরকম একটা প্রশ্ন দিল যে ভাই এসটিপিতে 50 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? তাহলে তুমি কোন সমীকরণটা ইউজ করবা? এটা কি ধরো এখানে আমাদের তো কতগুলো সমীকরণ ছিল, n = w/m, n = n/na। কোন সমীকরণটা ইউজ করব? দেখো এটা সমান সমান n, এটা সমান সমান n, এটা সমান সমান n, এটা সমান সমান এটা লেখা যায়, এটা আমরা গত ক্লাসে দেখছি। মানে এটা সমান সমান এটা লেখা যাবে, এটা সমান সমান এটা, যে কোনোটা সমান সমান যে কোনোটা লেখা যাচ্ছে। তো আমি বলছিলাম এটা এইভাবে চিন্তা করব না, আমরা ম্যাথগুলো করার সময় কি করে চিন্তা করব, তুমি দেখবা গ্রাম লেখা আছে, তার মানে ভর। তো সমীকরণ তৈরি করার ক্ষেত্রে ভর যেহেতু লেখা আছে, তার মানে আমার সমীকরণ তৈরি করার ক্ষেত্রে ভর লেখা থাকলে বলছিলাম w/m লিখে ফেলবো। সমীকরণ তৈরি করার ক্ষেত্রে ভর আছে, তার মানে আমার সমীকরণে w/m আমি লিখে ফেলবো। এভাবে সমীকরণ স্টার্ট করব, ভর যদি দেওয়া থাকে। এবার এসটিপিতে আমাকে আয়তন, যেহেতু আয়তন আছে, আয়তনকে তো আমরা ভি দ্বারা লিখি, কিন্তু সমীকরণ তৈরি করার ক্ষেত্রে আয়তন বললেই আমরা v/22.4 এইভাবে সমীকরণ লিখব। আয়তনটা হচ্ছে ভি, কিন্তু আমরা যখন সমীকরণটা তৈরি করব তখন v/22.4 দিয়ে দিব। অনুসংখ্যা বললে n/na দিয়ে দিব, মূল সংখ্যা বললে শুধু স্মল n দিয়ে দিব। তো এইভাবে সমীকরণটা তৈরি করে নিব, কারণ যে কোনোটা সমান সমান যে কোনোটা লেখা যায়। তো এইভাবে পড়লে তোমার কাছে ইজি লাগবে এটা, যে ভাই ম্যাথগুলো কোন সূত্র কোন সময় কোন সমীকরণ ইউজ করবো, এত ঝামেলা আমার প্রয়োজন নেই। আমার ভর আছে, সমীকরণ তৈরি করতে গেলে আমি w/m লিখে ফেলবো। আমার আয়তন আছে, সমীকরণ তৈরি করতে গেলে v/22.4 লিখে ফেলবো। ওকে, তো এখন m into v equals to w into 22.4, তাহলে আয়তন v equals to w into 22.4 divided by capital M. ওকে, তো আমরা ডান পাশে যদি ভ্যালুগুলো একটু বসাই নিই, এখানে w হচ্ছে কত গ্রাম, 50 গ্রাম। আর w দেওয়া থাকলে আমাদের জানি ক্যাপিটাল M এর প্রয়োজন পড়ে, কার্বন ডাইঅক্সাইডের ক্যাপিটাল M, কার্বন ডাইঅক্সাইডের ক্যাপিটাল আণবিক ভর ডিরেক্ট করে ফেললাম, তোমরা ম্যাথ দেখে দেখে করবা। 40 গ্রাম পার মোল হয়ে গেল 50 into 22.4 ডিভাইড বাই ক্যাপিটাল, যা পাবো এত। আয়তন এক লিটার, এক্ষেত্রে আয়তন 1 লিটার, কারণ 22.4 লিটার ছিল আমাদের। চলো আরেকটা ম্যাথ করি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা। ধরো এরকম একটা ম্যাথ দিল আমাদের, সেটা হচ্ছে এসটিপিতে 5 লিটার মিথেন গ্যাসে 5 লিটার মিথেন গ্যাসে কয়টি অণু আছে? এই ম্যাথটা আমরা সলভ করব। তো ম্যাথটা সলভ করব, সমীকরণ কিভাবে সমীকরণটা তৈরি করব সে আগে নিয়ম আমাদের। যেহেতু 5 লিটার বলছে, তার মানে আয়তন এসটিপিতে, এবং আয়তন আমি বললেই এসটিপির হিসাবটা এমনি, মানে আয়তন এসটিপিতে আমরা হিসাবটা আসবে এই চ্যাপ্টারে। তো
তো আয়তন 5 লিটার আয়তনে কয়টা গ্যাসের অণু আছে সেটা বের করতে বলছে। যেহেতু আমাদের আয়তন বলে দিছে, আয়তন 5 লিটার, লিটার এটা আয়তনের পরিমাণ। সমীকরণ তৈরি করতে গেলে আমি বলছিলাম V/22.4 লিখে ফেলতে। যখনই আমি সমীকরণ তৈরি করব আয়তন থাকলে আমরা V/22.4 লিখে ফেলবো। ইকুয়ালস টু কয়টি অণু আছে, কয়টি, গত ক্লাসে পড়া আমাদের কয়টি দেখলে মানে হচ্ছে অণুর সংখ্যা, কয়টি অণু আছে এটা বের করতে বলছে। তাহলে অণুর সংখ্যা বললে আমরা n/na লিখে ফেলবো সমীকরণ তৈরি করার ক্ষেত্রে। আয়তন বলছে V/22.4 লিখে ফেলবো। অণুর সংখ্যা আমাকে বের করতে বলছে, অণুর সংখ্যা বললে সমীকরণ তৈরি করতে গেলে n/na লিখে ফেলবো, আমাদের গত ক্লাসে পড়া। এখন দেখো এখানে কিসের কিসের মান দেয়া আছে, আয়তন দেয়া আছে, আমাদের V দেয়া আছে 5 লিটার, আর হচ্ছে ক্যাপিটাল N বের করা লাগবে আমাদের। n এর মান অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 into 10 to the power 23, 6.023 into 10 to the power 23। ওকে, তাহলে এইটা থেকে আমাদের বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা যদি আর গুণ করি n into 22.4 to V into na, তাহলে n equals to V into na by 22.4। তাহলে V এর মান হচ্ছে 5, n এর মান 6.023 into 10 to the power 23, 22.4 equals to যা পাবো n, অণুর সংখ্যা এতটি, অ্যান্সার হয়ে যাবে এতটি অণুর সংখ্যা। ঠিক আছে, তো এইভাবে আমাদের এই পার্টটা, এটা একটা পার্ট অ্যাকচুয়ালি, এই পার্টটা আমাদের শেষ হইলো। যে এই পার্টে কি কি ছিল আমাদের, যে আমরা মূল সংখ্যা কি চিনতে পারলাম, মূল সংখ্যা। এই মূল সংখ্যা থেকে আমাদের কতগুলি হিসাব চলে আসে, মূল সংখ্যা থেকে আমাদের ভর বের করতে বলতে পারে, ভর থেকে অনুসংখ্যা বের করতে বলতে পারে, বা মূল সংখ্যা থেকে অনুসংখ্যা। এবং এসটিপি হিসাবে এসটিপি বিষয়টা আমরা বললাম V/22.4। এবং এই সমীকরণ দিয়ে কি কি ম্যাথ করা লাগবে, কিভাবে করব, সমীকরণটা তৈরি করার সময় কিভাবে চিন্তা করব, সব দেখানো হয়েছে। এখন আমরা কি দেখব তাহলে, এর পরের সমীকরণ, দ্রবণের পরের টপিক, দ্রবণের ঘনমাত্রা। দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ম্যাথ। তাহলে একটা দ্রবণ কি করে তৈরি হয়, আমি যদি একটা দ্রবণ তৈরি করতে চাই তাহলে কি করে একটা দ্রবণ তৈরি করব। তাহলে একটা দ্রবণ আমি যদি তৈরি করতে চাই, এটা খুব বেসিক ছোটবেলার পড়াশোনা, একটা যদি আমি দ্রবণ তৈরি করতে চাই তাহলে আমাদের একটা দ্রাবক লাগবে। দ্রাবক আকারে পানি হইতে পারে, অ্যালকোহল হইতে পারে, এই টাইপের দ্রাবক আমাদের বেশিরভাগ প্রশ্নে আমরা দ্রাবক আকারে পানি নিয়ে রাখি। ওকে, একটা লিকুইড ফর্ম যেটার মধ্যে একটা দ্রবীভূত করব। এটা দ্রাবক লাগবে প্লাস দ্রব লাগবে। যে পদার্থটা, ধরো আমি 1 গ্লাস পানিতে লবণ যোগ করতেছি, লবণ মানে কেমিস্ট্রিতে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা ধরো এই যে এটা, তাহলে এখানে দ্রাবক আকার আছে পানি, যে দ্রাবক যার মধ্যে যোগ করবো, যার পরিমাণটা বেশি, আর এর মধ্যে যোগ করব আমি দ্রব। দ্রবের মধ্যে আছে ধরো লবণ যোগ করলাম সোডিয়াম ক্লোরাইড, তাহলে যাকে যোগ করা হয়েছে পরিমাণটা কম, এটা বলা হয় দ্রব। এটা সাথে পানির সাথে মিক্স আপ করে, ঠিক আছে, পানির মধ্যে দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে। দ্যাট মিনস একটা দ্রবণ তৈরি করতে গেলে আমাদের একটা দ্রাবক লাগবে আর দ্রব লাগবে। যে দ্রবটা যোগ করব সেটা যেন দ্রবীভূত হয়। অল্প দ্রবীভূত হইলেও দ্রবণ তৈরি করবে। যদি ধরো পানির মধ্যে তুমি বালু যোগ করছো, তার বালুটা কি কোনো দ্রবণ তৈরি করবে? এখানে বালুটা কিন্তু দ্রবণ তৈরি করতে পারবে না, সে নিচে জমাট বেঁধে যাবে। অল্প একটু হইলেও দ্রবীভূত হইতে হবে, এমন যোগ লাগবে। দ্রবটা এমন ধরনের জিনিস লাগবে দ্রবণটা তৈরি করতে গেলে। আমাদের অনেক ধরনের দ্রবণ আছে, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, এটা আবার ইন্টারে উঠলে তুমি পড়বা। এনে অনেক কিছু বের করা লাগে, আংশিক দ্রবীভূত হয় এমন যোগের ক্ষেত্রে কিছু কিছু টার্ম ব্যবহৃত হয়, এটা আবার ইন্টারে পড়া। তার মানে আমি যখন একটা দ্রবণ তৈরি করব, আমি যখন পানির মধ্যে লবণ দিলাম, লবণ দেওয়ার পর এখানে যে একটা দ্রবণ তৈরি হলো, আমি যখন একটা দ্রবণ তৈরি করব, সেই দ্রবণের একটা ঘনমাত্রা থাকবে। আমরা বলি না যে ধরো একটা শরবত বানাইছে, বলে ফেলি না যে শরবতটা বেশি মিষ্টি হয়ে গেছে বা কম মিষ্টি হয়েছে। বেশি মিষ্টি হয়েছে মানে কি, দ্রবণের ঘনমাত্রাটা বেশি, দ্রব যে চিনিটা যোগ করছিলাম সেটা বেশি পরিমাণ যোগ করা হয়েছে।
তাহলে বলে ফেলে যে দ্রবণটা অনেক ঘন হইছে, তাহলে ঘন হইছে মানে কি, যে দ্রব বেশি, এইটুকু পানির মধ্যে দ্রবটা বেশি পরিমাণ যোগ করা হয়েছে। তাহলে একটা দ্রাবকের মধ্যে আমি যখন কোনো কিছু যোগ করব, যোগ করে যে দ্রবণ তৈরি করব, সেই দ্রবণের একটা ঘনমাত্রা থাকবে অবশ্যই। এই ঘনমাত্রা যদি বেশি হয়ে যায়, ধরো আমি শরবত তৈরি করলাম, চিনি, পানির মধ্যে চিনি মিক্স করে শরবত তৈরি করলাম, তাহলে চিনি যদি শরবতটা মিষ্টি হয়ে যায়, তাহলে আমরা বলবো এই দ্রবণের ঘনমাত্রা বেশি, মানে দ্রবটা বেশি পরিমাণ যোগ করা হয়েছে, ঘনমাত্রা বেশি বিধে গাঢ় দেখাচ্ছে, মিষ্টি, এটা মিষ্টি হয়ে যাবে বেশি। তাহলে প্রত্যেকটা দ্রবণের একটা ঘনমাত্রা আছে, যে আমি এই 1 গ্লাস পানিতে কতটুকু চিনি মিশাইছি। তো সেইটার অনুযায়ী আমি যদি 1 চামচ চিনি মিশাই, যতটুকু ঘন হবে দ্রবণটা, আমি যদি 2 চামচ চিনি মিশাই, তাহলে তার চেয়ে বেশি ঘন হইব, তাহলে আমরা তখন বলবো ঘনমাত্রা বেশি। তবে কেমিস্ট্রিতে একটা সংজ্ঞা আছে ঘনমাত্রা। কেমিস্ট্রির সংজ্ঞাটা কি? ঘনমাত্রা অনেকগুলো এককে, মানে অনেক প্যারামিটার আছে ঘনমাত্রা হিসাব করার। একটাকে বলা হয় মোলারিটি, আর একটা বলা হয় নরমালিটি। 9-10-এ ঘনমাত্রা হিসাব করার যে প্যারামিটারটা দিয়ে আমরা হিসাব করি, সেটাকে বলা হয় মোলারিটি। ঘনমাত্রা আরো অনেক প্যারামিটার, মানে আরো অনেক স্ট্রাকচারে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। আরেকটাকে বলা হয় মোলালিটি, আরেকটা বলা হয় নরমালিটি। তবে এই যে দুইটা টার্ম, এটা আমরা ইন্টারে পড়াই থাকি। 9-10-এ শুধু মোলারিটি, মানে ঘনমাত্রা হিসাব করব। ঘনমাত্রা, একটা দ্রবণের ঘনমাত্রা বেশ কিছু স্ট্রাকচারে রিপ্রেজেন্ট করা যায়, সংজ্ঞাটা বেশ কিছু প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, তার মধ্যে একটা হচ্ছে মোলারিটি। এই জন্য 9-10-এ মোলারিটি বের করতে বলা মানে হচ্ছে ওই দ্রবণের ঘনমাত্রা বের করতে বলা, মানে ঘনমাত্রা বের করব, মোলারিটি এককে বের করতেছি। অনেক এককে ঘনমাত্রা বের করা যায়, 9-10-এ শুধু মোলারিটি আছে। এই জন্য টপিকটা অনেকে ঘনমাত্রা না বলে 9-10-এ টপিকটা দেওয়া আছে মোলারিটি। মোলারিটি মানে ওই দ্রবণের ঘনমাত্রা বের করতেছি, কিন্তু মোলারিটি এককে আমরা বের করতেছি। তাহলে এই এককে, মোলারিটি এককে যদি আমি ঘনমাত্রা বের করতে চাই, যখন আমি মোলারিটি এককে ঘনমাত্রা বের করবো, এটা সংজ্ঞাটা কি, ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রার বা মোলারিটির সংজ্ঞা কি? আমি দ্রবণের ঘনমাত্রা বের করতেছি, কিন্তু মোলারিটি এককে বের করতেছি। আরো অনেকগুলো এককে বের করা যায়, যেটা ইন্টারে পড়ানো হয়, আমরা ইন্টারে পড়াই। তো 9-10-এ শুধু ঘনমাত্রা এই এককে আমরা বের করবো। তাহলে এই মোলারিটি এককে ঘনমাত্রার সংজ্ঞাটা কেমন পড়ে যায়, বা মোলারিটি সংজ্ঞাটা কেমন পড়ে যায় দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে? সংজ্ঞাটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রায় একটা দ্রবণের, আচ্ছা এটা একটু পরেই আসে, পুরো ব্যাপারটা লিখে নিই। নির্দিষ্ট তাপমাত্রায়, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত আছে, মূল সংখ্যার ব্যাপারে তো আমাদের কথাই আছে। তাহলে চলো সংখ্যাটা একটু অ্যানালাইসিস করে মোলারিটি ব্যাপারটা আমরা বুঝি। ধরো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে একটা দ্রবণ, এখানে একটা দ্রবণ যোগ করা হয়েছে, দ্রাবকের মধ্যে দ্রবণ যোগ করে একটা দ্রবণ তৈরি করা হয়েছে, দ্রবণ। এবং এই দ্রবণের যে আয়তন, সেটা ভি লিটার। এই ভি লিটার আয়তনের মধ্যে আমি এন মোল দ্রব দ্রবীভূত করছি। বুঝে নিও, আমার ওই যে পানির মধ্যে চিনি মিক্স করতেছে, একটা ঘনমাত্রা তৈরি হয়েছে, তাহলে কত লিটার পানি নিয়েছি, এক্ষেত্রে আমি ভি লিটার পানি নিয়েছি। ভি লিটার পানির মধ্যে আমি ওই 1 চামচ চিনি না মিশাই, আমি বলছি এন মোল, এন মূল সংখ্যা, এটা তো পরিমাণের একক, কতটুকু আমি যোগ করছি, এন মোল যোগ করা হয়েছে এই দ্রবণ, তাহলে তার একটা ঘনমাত্রা তৈরি হয়েছে। মোলারিটি সংজ্ঞাটা এখান থেকে আমরা বের করব। দেখো সেটা হচ্ছে ভি লিটার আয়তনে যাকে যোগ করা হয় পরিমাণটা কম, সেটাই তো আমাদের দ্রব। ভি লিটার আয়তনের দ্রবণে দ্রব আছে এন মোল।
এই যে ভি লিটার আয়তনে এইটুকু আয়তনের মধ্যে দ্রব আছে n মোল। এখন 1 লিটার আয়তনের দ্রবণে দ্রব আছে n/v। এই যে n/v 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে 1 লিটারের দিয়ে হিসাব করা হয়েছে, সংজ্ঞায়িত জিনিস। 1 লিটারের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত আছে সেটা হবে ওই দ্রবণের মোলারিটি অথবা ঘনমাত্রা। ঘনমাত্রাটা মোলারিটি এককে পড়তেছি আমরা। তাহলে এই 9 10 এ মোলারিটি বের করতে বললে মাথায় রাখবা, তার মানে আমাকে ঘনমাত্রা বের করতে বলছে, অথবা ঘনমাত্রা বের করতে বললে আমাকে মোলারিটি বের করতে বলছে। মানে আমরা ঘনমাত্রা বের করতেছি, মোলারিটি একক হিসাব করতেছি, আর অন্যান্য এককে ঘনমাত্রার সংজ্ঞা আছে, মোলারিটি, নরমালিটি। তাহলে মোলারিটি এককের সংজ্ঞাটা হচ্ছে 1 লিটারের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত আছে সেটা ওই দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা। যেমন আমি বললাম 5 লিটারের মধ্যে 10 মোল দ্রব দ্রবীভূত আছে। দেখো 5 লিটারের মধ্যে 10 মোল দ্রব দ্রবীভূত আছে। 5 লিটার দ্রবণের মধ্যে 10 মোল দ্রব দ্রবীভূত আছে। দ্রবণের ঘনমাত্রাটা কেমন? তাহলে আমরা কি জানি দ্রবণের ঘনমাত্রা? 5 লিটারের মধ্যে দ্রবীভূত আছে 10 মোল। এই 1 লিটারের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে এটা ওই দ্রবণের ঘনমাত্রা। তাহলে 1 লিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত আছে 10/5 এত মোল। তাহলে দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 2। এককটা কি হবে আমরা আসি, কিন্তু একটা জাস্ট নরমাল একটা বিষয় বুঝাইলাম আর কি তোমাদের। আমরা আস্তে আস্তে সামনের দিকে একটু যাই, তাহলে আরো বুঝতে পারবো। এই ঘনমাত্রা বা মোলারিটিকে s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো s সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি যে n/v এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা, n/v এটা হচ্ছে ঘনমাত্রার সমীকরণ। তবে 9 10 এই সমীকরণটা এইভাবে দেয়া নাই। কিভাবে দেয়া আছে? 9 10 এর সমীকরণটা বইতে যেটা দেয়া আছে আমরা এটা আসতেছি, এটা থেকে আমরা আসবো। তবে এটা সংজ্ঞা থেকে আমরা এই সমীকরণটা পেয়েছি। এটাই তুমি চাইলে এই সমীকরণটা অবশ্যই ইউজ করতে পারো। এক্ষেত্রে n হচ্ছে মূল সংখ্যা এবং এককটা মূল এককে থাকবে। আর এক্ষেত্রে আয়তনটা আমরা লিটার এককে বসাইতে হবে। যদি আমরা এই সমীকরণ থেকে মোলারিটি হিসাব করি তাহলে আয়তনটা আমার লিটারে বসবে। তাহলে এখান থেকে আগে আমরা ঘনমাত্রা বা মোলারিটির এককটা সেট করে নিই। মূল সংখ্যার একক মোল, আয়তনের একক লিটার। তাহলে ঘনমাত্রার সংজ্ঞা হচ্ছে মোল পার লিটার। এই মোল পার লিটার তুমি ঘনমাত্রা হচ্ছে একক। এই মোল পার লিটারকে আমরা মোলারও বলে থাকি। এটা ক্যাপিটাল এম দিয়েও লিখতে পারো অথবা বাংলায় লিখতে পারো, এই যে মোলার। হ্যাঁ, এস এর একক তাহলে আমি পুরোটা আবার বলি। এস এর একক তুমি এটা ইউজ করতে পারবা, মোল। ইটা না লিখলেও চলে এক্ষেত্রে, মোল পার লিটার। এস এর একক তুমি চাইলে বাংলায় মোলার ইউজ করতে পারবা। এই মোল পার লিটার কি মোলার বলা হয়, অথবা ইংলিশে ক্যাপিটাল এম লিখলেই হবে। এক্ষেত্রে কিন্তু এটা আণবিক না, এটা একক আকারে বসছে। ঘনমাত্রা একক ক্যাপিটাল এম দিয়ে বোঝায় মোলার। তুমি বাংলায় লিখতে পারো, শুধু ক্যাপিটাল এম লিখলে হবে, অথবা মোল পার লিটার লিখলে হবে। এগুলো সব ঘনমাত্রা অথবা মোলারিটির একক। মোল পার লিটার সব ঘনমাত্রা একক। তাহলে ঘনমাত্রার যে সমীকরণ আমরা পাইলাম সেই সমীকরণটা হচ্ছে যে S = n/v। এই সমীকরণ দিয়ে যদি আমি ঘনমাত্রা হিসাব করতে চাই তাহলে আয়তনটা অবশ্যই লিটারে রাখা লাগবে। তাহলে এই সমীকরণটা একটু মডিফাই করি, কারণ আমাদের প্রশ্নে যেসব ডেটা দেওয়া থাকে ওই ডেটা ডিরেক্ট বসানো যায়, ওই ডেটাগুলো ডিরেক্ট বসায় ঘনমাত্রা বের করা যায়, এমন একটা সমীকরণ আমরা চাচ্ছি। বা বইতে যে সমীকরণ দেওয়া আছে সেটাতে আমরা আসি। তার বইতে তুমি যদি মূল সংখ্যাকে ভাঙাও, আমরা জানি মূল সংখ্যা লেখা যায় w/m ইনটু আয়তন। আমরা জানি মূল সংখ্যাকে w/m লেখা যায়, তাহলে n এর জায়গায় w/m লিখে ফেলছি। তো এটাও ঘনমাত্রা সমীকরণ তুমি চাইলে ইউজ করতে পারবা, কিন্তু এটা যদি ইউজ করতে চাও আয়তনটা রাখা লাগবে আমাদের লিটারে। আয়তনটা রাখা লাগবে আমাদের লিটারে। কিন্তু বইতে তুমি যদি তোমাদের বইতে দেখো তাহলে ঘনমাত্রার যে সমীকরণটা দেওয়া আছে এভাবে, w = s ইন্টু ভি ইন্টু, এটা মনে রাখতে একটু সুবিধার জন্য SVm / 1000। বইতে এভাবে দেওয়া আছে। এখান থেকে s ঘনমাত্রা রয়েছে s, তাহলে sটা যদি হিসাব করি তাহলে w ইন্টু 1000 / v ইন্টু m। ঘনমাত্রার সমীকরণটা বইতে এভাবে দেওয়া আছে, এসটা যদি রাখি তাহলে সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে। তো আমরা তো সমীকরণ পাইছি এরকম, তাহলে এইটার মধ্যে পার্থক্য তেমন পার্থক্য নাই। তুমি যদি এই সমীকরণ ইউজ করতে চাও অথবা এইটা তো সেম, জাস্ট এদিক সেদিক আনছি, তাহলে আয়তনটা রাখা লাগবে মিলিলিটারে।
তুমি যদি এই সমীকরণটা ইউজ করতে চাও, আয়তনটা রাখা লাগবে লিটারে। এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিভাবে এটা আসছে, কিভাবে আমরা যদি দেখি, এখান থেকে আমরা দেখতে পারি, এখান থেকেই দেখতে পারি, কিন্তু চলো সংজ্ঞা থেকে আমরা দেখি। ভি লিটার, আমাদের ব্যাপার ছিল ভি লিটার আয়তনে এন মোল দ্রব আছে। তো 1 লিটার আয়তনে যত মোল দ্রব দ্রবীভূত আছে এটাই তো ঘনমাত্রা, তাই 1 লিটারকে আমরা 1000 মিলিলিটার লিখতে পারি। 1000 মিলিলিটার, 1 লিটার সমান, তাই 1 লিটার বা 1000 মিলিলিটার আয়তনে 1000 মিলিলিটার হিসাব করছি। তাহলে এই আয়তনটা আমাদের এবার কি কি করলাম আমরা, ধরো এখানে এবার লিটারগুলো আমি বাদ দিয়ে দিলাম, এবার মিলিলিটার হিসাব করা হচ্ছে। ভি মিলিলিটার আছে এন মোল, এবার তো 1 লিটার মানে 1000 মিলিলিটার, 1 লিটারের যত মোল থাকবে 1000 মিলিলিটার যত মোল থাকবে, মানে ওই অনুযায়ী আমাদের সংজ্ঞাটা হবে। 1 লিটার মানে 1000 মিলিলিটার, তাই 1 লিটারকে সরাই আমি 1000 মিলিলিটার আনছি। তো 1000 মিলিলিটারে যত মোল থাকবে এটা ওই দ্রবণের ঘনমাত্রা হবে। 1 লিটারের যত মোল থাকবে এটা ওই দ্রবণের ঘনমাত্রা, যেমন 1000 মিলিলিটার যত মোল থাকবে ওই দ্রবণের ঘনমাত্রা তেমন, কারণ 1 লিটার মানে 1000 মিলিলিটার, আমি মিলিলিটার নিয়ে আসছি এই হিসাবটা। n × 1000 ডিভাইড বাই v, তাহলে এটা হয়ে গেল আমাদের ঘনমাত্রা। s = n × 1000 ডিভাইডেড বাই v। তাহলে n কে ভাঙলে আমরা জানি w/m লেখা যায়, এটার সাথে থাকবে 1000 × v। তাহলে দেখতে পেয়েছো কিভাবে আসছে এটা, এই যে সমীকরণ। তো এত কিছু বাদ দিয়ে আমি তোমাদেরকে সামারি করে দিই। ঘনমাত্রা বইয়ের সমীকরণটা ইউজ করো, যেটা আমরা সমীকরণ হচ্ছে s × v × m ডিভাইড বাই 1000, এটা ঘনমাত্রার সমীকরণ। আমরা এই সমীকরণটা ইউজগুলোই ম্যাথ করবে, কিন্তু কোত্থেকে কিভাবে আসছে না আসছে সব দেখানো হয়েছে। তুমি চাইলে ওই যে আরেকটা সমীকরণ ইউজ করতে পারো, কিন্তু ওই সমীকরণটা যদি ইউজ করতে চাই তাহলে আয়তনটা লিটার রাখতে হবে, কিন্তু আমরা এই সমীকরণটা ইউজ করব এবং এই সমীকরণে আয়তনটা মিলিলিটারে অবশ্যই রাখতে হবে, এটা যেন মাথায় সেট থাকে। দ্রবণের ম্যাথের ক্ষেত্রে আমরা এই সমীকরণ ইউজ করব। কোনো প্রশ্নে দ্রবণের ম্যাথ আসছে, তার মানে দ্রবণের ম্যাথের একটাই, এই সমীকরণটা ইউজ করে দ্রবণের ম্যাথ সলভ করব। দ্রবণের কোনো প্রশ্ন আসছে আমরা এই সমীকরণ থেকে সলভে যাব, এবং এই সমীকরণটা ইউজ করার সময় আমাদের মেইন পার্ট হচ্ছে তোমার আয়তনটা যেন মিলিলিটারে থাকে, আয়তনটা যেন মিলিলিটারে থাকে, এটা যেন মাথায় থাকে, আয়তনটা মিলিলিটারে রাখা লাগবে। ওকে, ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে কোনটাকে, ডব্লিউ তো গ্রাম এককে যে ভরটা, এস হচ্ছে ঘনমাত্রা, ভি আয়তন, এম আণবিক ভর, এখানে সবগুলো জানো, এগুলো আমরা সব পড়ে আসছি। এবার চলো ম্যাথে যাই। ম্যাথ করাইলেই তুমি ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কি পড়তেছি, ম্যাথ করাইলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিন্তু আরো অন্য সমীকরণগুলো ঘনমাত্রা ইউজ করতে পারতাম। ঘনমাত্রার আরেকটা সমীকরণ আমরা দেখছিলাম w/m × v, আমি চাইলে এই সমীকরণও ইউজ করতে পারি, চাইলে এটা দিয়েও ম্যাথ করতে পারি। এই সমীকরণ ইউজ করতে গেলে আয়তনটা রাখা লাগবে আমাদের লিটারে, সুতরাং এগুলো সব জেনে রাখো, সুবিধা হবে। তবে ঘনমাত্রার একদম সংজ্ঞায়িত যে সমীকরণ সেটা যেন প্রথমে প্র্যাকটিস করবে। এটা আমরা ম্যাথটাতে এগুলো দিয়ে করব, কোনো সমস্যা নেই। সংজ্ঞায়িত সমীকরণ, যে সংজ্ঞাটা থেকে সমীকরণটা নিয়ে, এখান থেকে এই সমীকরণ থেকে এগুলো আনা হয়েছে। তো সংজ্ঞায়িত সমীকরণ হচ্ছে s = n/v। মূল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলে আমি ওই দ্রবণের ঘনমাত্রা কত সেটা পাবো। আমি বললাম একটা দ্রবণের ঘনমাত্রা s এর মান হচ্ছে 10 মোলার। এই মোলার তো ঘনমাত্রার একক। ম্যাথ করার আগে আরো কিছু বিষয় স্পষ্ট করে নিই। আমি বললাম একটা দ্রবণের ঘনমাত্রা 10 মোলার, মানে মোলারিটি এককে এটা হিসাব করা হয়েছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে ওই দ্রবণের 1 লিটারের মধ্যে 10 মোল দ্রব দ্রবীভূত করা হয়েছে। তাহলে তোমার আইডিয়া হয়ে যাবে দ্রবণের ঘনমাত্রাটা কেমন। আমি যদি বলি একটা দ্রবণের ঘনমাত্রা 20 মোলার, তার মানে 1 লিটারের মধ্যে 20 মোল দ্রব দ্রবীভূত করা হয়েছে। 1 লিটারের মধ্যে 20 মোল দ্রব দ্রবীভূত করা হয়েছে, 20 মোল, তাহলে বেশি পরিমাণ দ্রব দ্রবীভূত করা হয়েছে, এই জন্য তার ঘনমাত্রাটা বেশি। এটাই। তাহলে চলো আমরা ম্যাথে যাই, কিছু ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দ্রবণের ম্যাথ, দ্রবণের প্রশ্ন আসছে মানে এই সমীকরণগুলো দিয়ে আমরা ম্যাথগুলো সলভ করব। চলো একটা পাত্রে ধরো এই যৌগটা রাখা আছে, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট রাখা আছে একটা পাত্রে, Na2CO3 যৌগের নাম তো অবশ্যই জানো, এটা সোডিয়াম কার্বন রাখা আছে। কত গ্রাম সোডিয়াম কার্বনেট রাখা আছে? আমি বললাম ভাই এখানে 60 গ্রাম সোডিয়াম কার্বনেট রাখা আছে, 60 গ্রাম সোডিয়াম কার্বনেট রাখা আছে। তো 60 গ্রাম সোডিয়াম কার্বনেট রাখা আছে, কতটুকু আয়তনের মধ্যে রাখা আছে? দ্রবণের আয়তনটা কত? আমি তো দ্রাবকের মধ্যে সোডিয়াম
কার্বনের মিশাইছি, এটা তো দ্রব। তাহলে দ্রব আর দ্রাবক মিলে যে দ্রবণটা তৈরি করছে সেই দ্রবণের পরিমাণটা কতটুকু পানির মধ্যে আমি সোডিয়াম কার্বনটা মিশাইছি দ্রাবকের মধ্যে। তাহলে এই দ্রবণের পরিমাণ হচ্ছে আমাকে বলে দিল 400 মিলিলিটার। এইসব ডেটা দিয়ে দিল, এসব ডেটা দিয়ে বলল যে ভাই ঘনমাত্রা কত, অথবা প্রশ্ন দ্রবণের ঘনমাত্রা, অথবা বলবে দ্রবণের মোলারিটি কত। তো আমি বলছি 9 ঘনমাত্রা, এটা মোলারিটি এককে হিসাব করেছে। আমরা যা পড়ছি সংজ্ঞাগুলো পড়ছি সব মোলারিটি। ঘনমাত্রা অন্য আরো প্যারামিটার হিসাব করা যায়, আমরা এখন মোলারিটি প্যারামিটারের 9 পড়ানো হয়। মোলারিটি কত, তাহলে মোলারিটি কত, ঘনমাত্রা কত, এগুলো সব একই জিনিস। মোলারিটি বের করতে বলছে মানে ওই দ্রবণের ঘনমাত্রা বের করতে বলছে। ওকে, তাহলে চলো একই প্রশ্ন কিভাবে আমরা সলভ করব এখানে। তাহলে যেহেতু দ্রবণের প্রশ্ন, যেহেতু দ্রবণের ম্যাথ, একটা দ্রবণের মধ্যে আমি একটা দ্রাবকের মধ্যে দ্রব যোগ করে একটা ঘনমাত্রা তৈরি করছি, যেহেতু দ্রবণের ম্যাথ অবশ্যই আমরা এটা ইউজ করব। W = S × V × M / 1000। কেউ যদি আবার এইটা ইউজ করে, এটা কি হবে না, তাকে কেটে দেওয়া হবে নাকি? কেউ যদি এই সমীকরণটা ইউজ করে কোনো সমস্যা নাই, শুধু আয়তনটা এই সমীকরণ ইউজ করলে লিটার রাখা লাগবে। তো আমরা কি করি, এই সমীকরণের দিকে আর নাই তাকাই। তুমি প্র্যাকটিস করো, যেহেতু জানো আমরা এই সমীকরণটা দিয়ে ম্যাথগুলো করব। এই সমীকরণে ম্যাথগুলো করব। চলো, এখানে হচ্ছে কিসের মান দেওয়া আছে, ডব্লিউ পরিমাণটা দেওয়া আছে, কত গ্রাম আমি মিশাইছি, 60 গ্রাম মিশানো হয়েছে, 60 গ্রাম। আয়তনটা কতটুকু, সেটা হচ্ছে 400 মিলিলিটার। প্রশ্ন হচ্ছে আয়তন মিলিলিটার আছে, আমি কি মিলিলিটারই রাখবো না লিটারে নিয়ে যাবো? আমরা যেহেতু এই সমীকরণটা ইউজ করতেছি, তাহলে আয়তন অবশ্যই মিলিলিটারে রাখবো। ঠিক আছে, এরপর হচ্ছে ক্যাপিটাল এম, আণবিক ভর। কার আণবিক ভর? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। 23 × 2 প্লাস কার্বন 12 16 × 3, এটা পাবো 106। আণবিক ভর একক ইউজ করবো আমরা গ্রাম পার মোল। হ্যাঁ, আণবিক ভর এককটা আমরা গ্রাম পার মোল ইউজ করব। তো কি বের করতে বলছে আমাকে এখান থেকে এস এর মানটা বের করতে বলছে। তাহলে চলো আমরা ক্যালকুলেশন করে নিই। সিম্পল, S × V × M = W × 1000। তাহলে S এটা সমান হবে W × 1000 V × M। মানগুলো তুমি বসাবা ফার্স্টে। 60 × 1000, V এর মান 400, ক্যাপিটাল এম এর মান 106। এগুলো বসানোর পর তুমি যে রেজাল্টটা পাবা এটার সাথে এককটা ইউজ করে দিবা। এই যে এস এর একক, এস এর কি একক হইতে পারে, আমি চাইলে মোল পার লিটার ইউজ করতে পারি, আমি চাইলে বাংলায় মোলার ইউজ করতে পারি। ওকে, আমি চাইলে ক্যাপিটাল এম দিয়ে মোলার ইউজ করতে পারি। তুমি যেটা ভালো লাগে তুমি সেই এককটা ইউজ করবে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস এখান থেকে স্টার্ট করবো। আজকে এটুকুই। তবে ঘনমাত্রা আরো অনেকগুলো ম্যাথ করবো, আরো 3 থেকে 4টা ম্যাথ করবো মোলারিটি। তো আর পরবর্তী ম্যাথগুলো করলে আমরা স্টেপ বাই লেভেল একটু বাড়াবো, তাহলে বুঝতে পারবা কেমনটা ম্যাথ হইতে পারে আমাদের ঘনমাত্রা। খুবই সহজ টপিক, বোর্ডে গ নাম্বার 3 মার্কসের প্রশ্নটা থাকে।